তেহরানের বিপ্লব চত্বরে মানুষের ভিড় তখনও কমেনি। কয়েক ঘন্টা আগে এখানেই ঘোষণা করা হয়েছে নতুন সর্বোচ্চ নেতার নাম। সেই ঘোষণার প্রতিধ্বনি এখনও শহরের ভেতর ঘুরে বেড়াচ্ছে। মোজতবা খামেনি ঘোষণার মুহূর্তে যে আবেগের বিস্ফোরণ দেখা গিয়েছিল তার ঢেউ এখনও থামেনি। শহরের বিভিন্ন এলাকায় মানুষ মিছিল করছে, স্লোগান দিচ্ছে। অনেকের চোখে এখনও কান্নার দাগ। কেউ বলছে এটি শোকের মুহূর্ত, কেউ বলছে এটি প্রতিজ্ঞার মুহূর্ত। কিন্তু তেহরানের আরেক প্রান্তে কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি সামরিক কমপ্লেক্সে অন্য ধরনের প্রস্তুতি চলছে। সেখানে বসে আছে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সামনে ছড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের বিশাল মানচিত্র, পারস্য উপসাগর, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি জায়গা যেন দাবার ঘুঁটির মতো চিহ্নিত করা। একজন সামরিক কর্মকর্তা ধীরে একটি বাক্য পড়লেন। নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। মোজতবা খামেনি মাথা নেড়ে সম্মতি দিলেন। নতুন নীতির নাম খুব সহজ, একটির জবাবে দুইটি। যদি ইরানের বিরুদ্ধে একটি হামলা হয়, তার জবাবে দুটি হামলা হবে। যদি একটি তেল স্থাপনায় আঘাত আসে, তার প্রতিশোধে দুটি জ্বালানি স্থাপনা ধ্বংস হবে। এই নীতির মাধ্যমে তিনি শুধু প্রতিশোধের ভাষা দেননি, তিনি শুরু করেছেন এক নতুন যুদ্ধ, জ্বালানি যুদ্ধ। মোজতবা খামেনি ক্ষমতায় বসার পরই সামরিক কাঠামোর ভেতরে দ্রুত পরিবর্তন আনেন। তার নির্দেশ ছিল স্পষ্ট, প্রতিরোধ আর প্রতিক্রিয়া আগের মতো হবে না। প্রতিটি হামলার জবাব হবে দ্বিগুণ শক্তিতে। এই নীতির উদ্দেশ্য শুধু প্রতিশোধ নয়, এটি একটি কৌশলগত বার্তা। মধ্যপ্রাচ্যের অর্থনীতি দাঁড়িয়ে আছে জ্বালানি রপ্তানির ওপর। তেল ক্ষেত্র, গ্যাস টার্মিনাল, রিফাইনারি, সমুদ্র বন্দর, এগুলোই এই অঞ্চলের শক্তির উৎস। মোজতবা খামেনির নতুন নীতি এই জায়গাতেই আঘাত হানতে চায়। তার ধারণা, যদি জ্বালানি অবকাঠামো অচল হয়ে যায়, তাহলে যুদ্ধের সমীকরণ দ্রুত বদলে যাবে। কারণ তেল ছাড়া মধ্যপ্রাচ্যের অর্থনীতি চলতে পারে না, আর জ্বালানি ছাড়া পশ্চিমা বিশ্বের শিল্পও থেমে যেতে পারে। এই নীতির ঘোষণা হওয়ার পরই খুব দ্রুত বাস্তবতা বদলে যেতে শুরু করে। প্রথম বড় প্রতিক্রিয়া দেখা যায় বাহরাইনে। বাহরাইনের জাতীয় জ্বালানি কোম্পানির বৃহৎ তেল পরিশোধনাগারে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা রাতের আকাশ আলোকিত করে। কয়েক মিনিটের মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এই তেল ক্ষেত্রটি দৈনিক প্রায় 3.5 লাখ ব্যারেল জ্বালানি উৎপাদন করত। ফলে হামলার অর্থনৈতিক প্রভাব ছিল বিশাল। বাহরাইনের সরকার দ্রুত একটি ঘোষণা দেয়, তারা উৎপাদন বন্ধ করে দিয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে চুক্তিগত বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকার জন্য তারা বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করছে। এর অর্থ পরিষ্কার, তেল রপ্তানি বন্ধ। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে আতঙ্ক সৃষ্টি করে, কারণ এটি শুধু একটি দেশের তেল সরবরাহ বন্ধ হওয়ার ঘটনা নয়, এটি একটি বৃহত্তর সংকটের সূচনা। পরবর্তী ধাক্কা আসে সৌদি আরবে। বিশ্বের বৃহত্তম তেল অবকাঠামোগুলোর একটি হল রাজতানুরা রিফাইনারি। সেই স্থাপনাতেও ড্রোন হামলার খবর আসে। একই সময়ে সাবা এবং বেরি তেল ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলাগুলো শুধু সামরিক বার্তা নয়, এগুলো ছিল অর্থনৈতিক বার্তা। সৌদি আরবের রাষ্ট্রীয় শক্তি অনেকটাই নির্ভর করে তেল রপ্তানির ওপর। দেশের নাগরিকদের যে আর্থিক সুবিধা দেওয়া হয়, তার বড় অংশ আসে এই তেল অর্থনীতি থেকে। যদি তেল রপ্তানি ব্যাহত হয়, তাহলে সেই অর্থনৈতিক কাঠামো চাপে পড়ে। এ কারণেই সৌদি নেতৃত্ব দ্রুত জরুরি বৈঠকে বসে। তাদের সামনে প্রশ্ন ছিল একটাই, এই জ্বালানি যুদ্ধ কিভাবে থামানো যাবে। হামলা শুধু সৌদি আরবেই থেমে থাকেনি, সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি জ্বালানি স্থাপনাও আঘাতের মুখে পড়ে। জাবেল আলী বন্দরের কাছাকাছি তেল সরবরাহ ব্যবস্থায় ক্ষতি হয়। একই সময়ে কুয়েতের আহমাদি রিফাইনারি এবং দোহা পশ্চিম প্লান্টেও হামলার খবর আসে। এই ধারাবাহিক আঘাতের ফলে উপসাগরীয় দেশগুলো বুঝতে পারে পরিস্থিতি আর স্বাভাবিক নেই। এটি একটি পূর্ণাঙ্গ জ্বালানি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। কাতারের রাস লাফান গ্যাস কমপ্লেক্স বিশ্বের বৃহত্তম তরল গ্যাস রপ্তানি কেন্দ্রগুলোর একটি। সেখানে হামলার খবর আসতে আন্তর্জাতিক বাজারে নতুন আতঙ্ক সৃষ্টি হয়। কাতার দ্রুত ঘোষণা দেয় তারা সাময়িকভাবে রপ্তানি বন্ধ করছে। এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়ে ইউরোপে, কারণ ইউরোপের বহু দেশ রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে কাতারের গ্যাসের উপর নির্ভর করতে শুরু করেছিল। গ্যাসের দাম কয়েকদিনের মধ্যে কয়েক গুণ বেড়ে যায়। কয়েক সপ্তাহ আগেও যেখানে তেলের দাম তুলনামূলক স্থিতিশীল ছিল, সেখানে এখন তা প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এই বৃদ্ধি কেবল আতঙ্কের ফল নয়, বরং সরবরাহ অনিশ্চয়তার প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে হামলার অর্থ হল বিশ্ববাজারে সরবরাহের ধমনীতে আঘাত। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বৈশ্বিক অর্থনীতির উপর বড় ধাক্কা আসতে পারে। কারণ জ্বালানি শুধু একটি পণ্যের নাম নয়, এটি আধুনিক অর্থনীতির রক্তস্রোত।
তেলের দামের পরিবর্তন পরিবহন খরচ বাড়ায়, পরিবহন খরচ বাড়লে পণ্যের দাম বাড়ে, আর পণ্যের দাম বাড়লে তার প্রভাব পড়ে সরাসরি সাধারণ মানুষের জীবনে। জ্বালানি কেবল গাড়ির জ্বালানি নয়, শিল্প কারখানা চালানো, কৃষিতে সেচ ব্যবস্থা সচল রাখা, বিদ্যুৎ উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সবকিছুর সঙ্গেই জ্বালানি গভীরভাবে জড়িত। তাই জ্বালানি বাজারে অস্থিরতা মানে কেবল অর্থনৈতিক সংবাদ নয়, বরং বৈশ্বিক জীবনের প্রতিটি স্তরে তার প্রতিধ্বনি পৌঁছে যাওয়া। এ কারণেই অনেক অর্থনীতিবিদ এখন বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু একটি আঞ্চলিক সামরিক লড়াই নয়, এটি ধীরে ধীরে একটি বৈশ্বিক অর্থনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে। যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে জ্বালানি সরবরাহ, বাণিজ্য পথ এবং আন্তর্জাতিক বাজারের ভারসাম্য সবকিছুই নতুন করে বদলে যেতে পারে। তেহরানের সেই সামরিক কমপ্লেক্সে আবার নীরবতা নেমে এসেছে। বড় স্ক্রিনে ভেসে উঠছে নতুন নতুন খবর। কোথাও তেলক্ষেত্রে আগুন, কোথাও গ্যাস টার্মিনাল বন্ধ, কোথাও জরুরি বৈঠক। মোজতবা খামেনি নীরবে মানচিত্রের দিকে তাকিয়ে আছেন। তার সামনে পারস্য উপসাগর যেন আগুনের বৃত্তে ঘেরা, কিন্তু সেই আগুনের ভেতরেও তিনি যেন আরেকটি দৃশ্য দেখছেন, একজন বৃদ্ধ মানুষের মুখ, তার বাবা আলী খামেনি। একজন খামেনি চলে গেছেন, এই সত্যটা এখন পুরো ইরান জানে, কিন্তু সেই শূন্যতার জায়গায় দাঁড়িয়ে আছেন আরেক খামেনি, একজন পুত্র যিনি আজ রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসেছেন, কিন্তু যার হৃদয়ের ভেতরে এখনো রয়ে গেছে স্বজন হারানোর গভীর বেদনা। মোস্তফা খামেনি কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকেন, যেন দূরের কোথাও থেকে ভেসে আসছে মানুষের কান্না, স্লোগান, দোয়া। বিপ্লব চত্বরে হাজার হাজার মানুষ এখনো দাঁড়িয়ে আছে, কেউ কাঁদছে, কেউ হাত তুলে শপথ করছে। আবারও ভেসে উঠছে সেই ধ্বনি, আল্লাহু আকবার। এই ধ্বনি এখন শুধু শোকের নয়, এটি এক ধরনের স্মৃতি, এক ধরনের উত্তরাধিকার। অনেকের চোখে পানি, কারণ তারা মনে করছে তারা ইতিহাসের একটি মুহূর্ত দেখছে, একজন নেতার মৃত্যু আর তার উত্তরাধিকার বহন করতে উঠে দাঁড়ানো আরেকজন মানুষ। মোজতবা খামেনির চোখে তখন অদ্ভুত এক কঠিন আলো। শোক আছে, কিন্তু সেই শোকের ভেতরেই যেন জন্ম নিচ্ছে একটি প্রতিজ্ঞা। একজন খামেনিকে হত্যা করা হয়েছে, কিন্তু সেই হত্যাকাণ্ড শেষ করেনি খামেনির গল্প, বরং সেই রক্ত থেকেই যেন উঠে এসেছে আরেক খামেনি, যে আজ শোক নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু যার কাঁধে এখন একটি জাতির ইতিহাস। তেহরানের রাত আরও গভীর হয়, দূরে আবারও ধ্বনি ভেসে আসে, আল্লাহু আকবার। কেউ জানে না আগামী দিনগুলো কেমন হবে, কিন্তু একটি বিষয় এখন স্পষ্ট, একজন খামেনি চলে গেছেন, কিন্তু তার জায়গায় দাঁড়িয়েছে আরেক খামেনি, যাকে অনেকেই ইতোমধ্যে আমেরিকা ও ইসরায়েলের ধারণার চেয়েও বেশি হিসাবী এবং কঠোর বলে মনে করছেন। বিশ্লেষকদের একটি অংশ বলছে, মোস্তফা খামেনি শুধু তার পিতার রাজনৈতিক উত্তরাধিকারী বহন করছেন না, তিনি হয়তো সেই উত্তরাধিকারকে আরও কঠিন রূপ দিতে পারেন। কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে, ব্যক্তিগত ক্ষত মানুষকে বদলে দেয়, স্বজন হারানোর বেদনা মানুষকে ভেঙেও দেয়, আবার অনেক সময় সেই বেদনায় মানুষকে অস্বাভাবিকভাবে দৃঢ় করে তোলে। পশ্চিমা কৌশলের একটি বড় অংশ ছিল ইরানের ওপর চাপ সৃষ্টি করা, বিশেষ করে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে। ধারণা ছিল তেল ক্ষেত্রে আঘাত এনে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা, কিন্তু বাস্তবতা যেন উল্টো দিকে ঘুরে দাঁড়াচ্ছে। তেল ক্ষেত্রে পাল্টা হামলা, একটির জবাবে দুটি আঘাত, এই নীতি অনেকের কাছে শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। যেন তিনি বলছেন, তিনি তার বাবার পথ অনুসরণ করলেও তিনি ঠিক একই রকম হবেন না। কিছু বিশ্লেষক আরও দূর পর্যন্ত অনুমান করছেন। তারা বলছেন, যদি সংঘাত আরও তীব্র হয়, তাহলে ইরানের কৌশলগত নীতিতেও বড় পরিবর্তন দেখা যেতে পারে। এমনকি দীর্ঘদিন ধরে আলোচিত পারমাণবিক অস্ত্র ইস্যুতেও নতুন সিদ্ধান্ত আসতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না কেউ কেউ। সময় যেন তাকে একটি কঠিন শিক্ষা দিয়েছে। কিছু শক্তির সঙ্গে শুধু চোখে চোখ রেখে কথা বলা যায় না, কখনো কখনো তাদের কলার চেপে ধরেই কথা বলতে হয়। আর যখন একটি মানুষ সবকিছু হারানোর ভয় পেরিয়ে যায়, তখন তার সামনে হারানোর মতো খুব কমই অবশিষ্ট থাকে।